সাধারণ মানুষের একটাই প্রশ্ন যে ফেব্রুয়ারি থেকে আসলে নির্বাচন হবে কিনা। ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এখানে কোনো সন্দেহ নেই। তো জাতীয় পার্টিকে যদি নির্বাচনে না রাখা হয় সরকার পড়ে যাবে, এটা নিয়ে আপনি ফেসবুকেও এটা লিখেছিলেন। শামীম হায়দার পাটোয়ারি আসলে কে? ও আমার মনে পড়েছে, ইনি একটা হাস্যকর একটা কথা বলেছে। জাতীয় পার্টি গত 15 বছরে হাসিনার প্রত্যেকটা ইলেকশনের বৈধতা দেওয়ার মূল কারিগর ছিল জাতীয় পার্টি। বিভিন্ন রাজনৈতিক দলের দাবি রয়েছে যে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে, আবার কেউ কোনো রাজনৈতিক দল পেয়ার পদ্ধতি চাচ্ছে না। এই সব কিছু মিলে একটা মতভেদ রয়েছে। রাজনৈতিক দল থাকলে বিভিন্ন রকমের মত পথের অবস্থান থাকবে, তো সেই জায়গায় আমরা মনে করি এটা এমন কোনো ইস্যু না। এই সময়ের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হয়েছে কোনটা? সোশ্যাল মিডিয়ায় মিথ্যা নিউজ। আপনার সফলতা এবং ব্যর্থতা দুটাকে কিভাবে মূল্যায়ন করবেন? সফলতা কি এটা তো আপনারা বলতে পারবেন। আপনি যেটাকে ব্যর্থতা হিসাবে দেখতেছেন, অন্য আরেকজন হয়তো সেটাকে সফলতা হিসাবে দেখতেছে। মিশর, থাইল্যান্ড, ইথিওপিয়ার মতো দেশগুলো বাংলাদেশকে এখন ভিসা দিতে অনেক অনাগ্রহ প্রকাশ করছে, অনেক দেশে অনারেবল বন্ধ হচ্ছে। তো এই ব্যাপার নিয়ে আসলে সরকারের অবস্থান কি এবং এটা কি এই গভর্নমেন্টের আমলে হয়েছে না নিজে ইনভেস্টিগেট করে দেখেন এটা কোন সময়ের ঘটনা, এই সময়ের ঘটনা কি আগের ঘটনা, বা এই সময়ে ঘটলে এটা কি শুধুমাত্র বাংলাদেশের জন্য করছে নাকি সারা পৃথিবীর সমস্ত দেশের জন্য করছে? তা আপনি আমাকে বাংলাদেশকে আপনি সিঙ্গেল আউট করছেন কি? এটা অনেকটা ওই যে শেখ হাসিনার যারা দোসর তারা এই কাজগুলো করছে। প্রশাসনিক সংস্কার নিয়ে সরকার অনেক কথা বলেছে, এখন পর্যন্ত আসলে এটা কতটুকু বাস্তবায়ন হচ্ছে বলে মনে করেন? শেখ হাসিনার আমলে প্রশাসনকে দিয়ে অনেক ধরনের ক্রাইম বৈধতা দিয়েছে। জনগণ যে নতুন রাষ্ট্রের আশা করেছে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা কতটা পূরণ করতে পেরেছে বলে মনে করেন? আমি মনে করি যে এই গভর্নমেন্টের মূল সাকসেসটা হচ্ছে তারা এই দেশে একটা বিপ্লবোত্তর দেশে পিস অ্যান্ড স্ট্যাবিলিটিটা ঠিক রাখা। নির্বাচনকালীন যে সরকারটা থাকবে সেখানে কি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের যে বর্তমান উপদেষ্টারা যারা রয়েছে তারাই থাকবে, নাকি কোনো সংযোজন বিয়োজন আসতে পারে? আমরা সংযোজন বিয়োজনের কথা আমি জানি না। প্রেস সচিব হিসেবে তো আপনার দায়িত্ব গ্রহণের প্রায় 1 বছর 2 মাস হলো। এই সময়ের যে আপনার দায়িত্বকাল, এই কালকে কি মানে এই সময়টাকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন? আপনার সফলতা এবং ব্যর্থতা দুটাকে কিভাবে মূল্যায়ন করবেন? সফলতা কি এটা তো আপনারা বলতে পারবেন, ব্যর্থতাটা কি আপনি যেটাকে ব্যর্থতা হিসাবে দেখতেছেন আমি হয়তো সেটাকে, অন্য আরেকজন হয়তো সেটাকে সফলতা হিসাবে দেখছে। এগুলো আপেক্ষিক জিনিস, এগুলো জিনিস আসলে বিচার করা যায় যখন আমরা এই পথটা আমি যখন ছেড়ে দিব তখন আপনারা বিচার করতে পারবেন যে আমি সত্যিকার অর্থে কতটুকু সফল বা ব্যর্থ। আমি যেটা বুঝি যে আমি প্রায় তো 15 মাস আমি এই পোস্টে আছি এবং আই ডিড মাই বেস্ট। এই এমন একটা পজিশন, এই প্রেস সেক্রেটারি পজিশনটা আগে তো সেইভাবে অতটাই এক্সপোজার পাইনি। সেই জায়গায় আমরা চেষ্টা করেছি যে এই পোস্টটাকে, এইটার যা স্কোপ সেটার ফুল ইউজ করার জন্য, এবং ফলে যেটা হয়েছে যে আমার দিন রাত অনেক সময়ই এই কাজে ব্যয়। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। এই সময়ের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হয়েছে কোনটা এই দায়িত্ব পালনকালের মধ্যে? সোশ্যাল মিডিয়ায় মিথ্যা নিউজ, সারাক্ষণ তারপর মিথ্যা নিউজ যে দেয়, সেটাকে আপনি কতটুকু, আপনার কত রিসোর্স আছে এটাকে আপনি ট্যাকেল করান। কাউন্টার ন্যারেটিভ দাঁড় করানোটাও তো একটু সময় সাপেক্ষ, এবং দাঁড় করাতে হলে তো আপনার প্রচুর রিসোর্স লাগে, ইউ নিড লট অফ পিপল। আপনার দিনে দেখেন ফেক নিউজ হয়তো 100টা 200টা, এটাকে আপনি কিভাবে আপনি এটাকে ফেস করবেন, এটাকে কন্টেইন করবেন। প্লাস হচ্ছে দেখা যাচ্ছে যে এই লোকগুলোকে আপনি জানতেন যে রেসপন্সিবল জার্নালিস্ট, তারা তো রেসপন্সিবল জার্নালিজম করছে না, সে মিথ্যা নিউজ দিচ্ছে, সে ওইখানে বাতাস দিচ্ছে, আগুনে আরও বাতাস দিচ্ছে। যেটা হচ্ছে যে জার্নালিজমটাকে সে দেখছে যে প্রফেসর ইউনূসের গভর্নমেন্টের সময় ফ্রিডম অফ এক্সপ্রেসটা পুরোপুরি ভালো মতো থাকবে, কেউ আমার মুখ বন্ধ করতে আসবে না, ফলে সে যাচ্ছে তাই জার্নালিজম করছে। এখানে আপনি বললেন যে এই আগুনে বাতাস দেওয়ার একটা কথা আপনি বললেন, তাহলে কি আপনার কি মনে হয় যে যারা বিগত যে সরকার ছিল এই সরকারের কেউ এই গণমাধ্যমের সাথে গণমাধ্যমে এখনো রয়েছে এবং তারা এটাকে আগুনে ঘি ঢালছে? এখন অনেকেই তো আগের গভর্নমেন্টের খুব কাছের ছিল। আমরা কিছু কিছু সাংবাদিক জানি যারা ধরেন আগের গভর্নমেন্টের থেকে পূর্বাচলে প্লট পেয়েছে, সে সারা জীবনে যে ইনকাম না করতে পারতো, সে একটা প্লট দিয়ে সে সারা জীবনে তার 2 জীবনের ইনকাম হয়ে গেছে। সে তো ন্যাচারালি আপনি ধরেই নিতে পারেন সে আগের গভর্নমেন্টের দোসর হিসেবে কাজ করবে, তার হয়ে সে একটা ন্যারেটিভ পুশ করার চেষ্টা করবে, এবং আগের গভর্নমেন্টে সে কোনো ধরনের কোনো
ব্যর্থতার গল্পই তার কাছে আসবে না, বা সে এত লোকগুলোকে খুন করলো, গুম করলো, সেগুলোর ধারে কাছেও সে যাবে না। তার সমস্ত চিন্তায় এখন এই গভর্নমেন্টে কীভাবে সমালোচনা কতটা করা যায়, এবং এটা খুব যে মানে যেটা সমালোচনা হওয়ার যোগ্য না সেই জায়গায়ও সে সমালোচনা করার চেষ্টা করছে, এবং সে আউটরাইট মিথ্যা কথাও বলছে। আরেকটি বিষয় একটু জানতে চাইবো যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপনি বারবার কথা বলেছেন, কিন্তু আমরা সাধারণ মানুষের মধ্যে এখনও দেখছি যে সাধারণ মানুষের একটাই প্রশ্ন যে ফেব্রুয়ারিতে কি আসলে নির্বাচন হবে কিনা, এটা নিয়ে একটা সংশয়ের মতো একটা ব্যাপার মনে হচ্ছে যে দানা বাঁধছে। এই সংশয়টা ওই আওয়ামী লীগ জার্নালিস্টরা এগুলো পুশ করছে, জনমনে পুষে, সে এটা নিয়ে একটা খেলা হিসাবে দেখছেন। আমরা বারবার বলছি যে ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এখানে কোনো সন্দেহ নাই। সে লক্ষ্যে এই গভর্নমেন্ট কাজ করছে, সে লক্ষ্যে আমাদেরকে ইন্টারন্যাশনাল যারা আমাদের পার্টনার তারা আমাদেরকে সাপোর্ট করছে। পুরো জাতি, আপনি যদি গ্রামগঞ্জে যান দেখবেন যে ইলেকশনের হাওয়া বইতেছে সব জায়গায়। আমি এই যে গ্রামের থেকে আসলাম, পরশুদিন গ্রামে গিয়ে দেখলাম ইলেকশনের পুরো সম্পূর্ণ হাওয়া চলছে। তারপর আপনি কিভাবে বলেন যে ইলেকশন হবে না, কনফিউশন চালাচ্ছেন? এই যে কনফিউশন তাহলে আসছে কেন? এটা কারণ হচ্ছে আপনি পতিত স্বৈরাচারের আপনি আসলে দোসর হিসাবে ওই এই লোকগুলো দেখবেন যে ঘুরে ফিরে ওই কয়েকটা লোকই কিন্তু এই গল্প, হ্যাঁ না আমার জীবনেও বিশ্বাস হয় না ইলেকশন 15ই ফেব্রুয়ারির মধ্যে হবে বলে ফেলতেছেন একদম। উনি আবার খুব পাক্কা ইউটিউবে ওনার যে উপস্থিতি, উনি খুব মানে এই লোকগুলো দেখবেন প্রচুর, তারা এইগুলো কেন বলছেন? সে একটা বাংলাদেশে একটা ক্যাওস, একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চান। এগুলো করলে আওয়ামী লীগ বেনিফিটেড হয়। আরেকটা বিষয় জানতে চাই ভাই, নির্বাচনী মাঠ প্রশাসন খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা এর আগে দেখেছি যে জেলা প্রশাসক নিয়োগে আমাদের সাবেক মোপা সেক্রেটারি খুব বিতর্কিত হয়েছিলেন এবং এ নিয়ে বিভিন্ন স্টোরি হয়েছিল, সেটা সত্য মিথ্যা পরবর্তীতে আমরা জানতে পারিনি। তবে নির্বাচনের আগে মাঠ প্রশাসনে কোনো পরিবর্তনে, বিশেষ করে ডিসিদেরকে চেঞ্জ করার কোনো পরিকল্পনা সরকার আছে কিনা? যদি থাকে তাহলে এই বিতর্ক এড়াতে সরকার কোনো আগের মোপা সেক্রেটারি এইরকম কোনো বিতর্কিত কোনো মুভ নিয়েছিলেন কিনা আমি জানি না। তা আমরা মনে করছি যে ইলেকশন এর সামনে রেখে কি সত্যি দরকার, কতটুক দরকার হবে, কোনো ডিসিদেরকে কি ট্রান্সফার করার দরকার হবে কি না, সেটা এই মানে জনপ্রশাসন মন্ত্রণালয়ই এটা বুঝবেন, তারা তাদের মতো করে ডিসিশন। আগে আমরা দেখেছি যে যে সমস্ত কর্মকর্তাদের মাঠে ডিসি হিসেবে পাঠানো হয়েছে, পরবর্তীতে যে সমস্ত কর্মকর্তারা ডিসি হতে পারেনি তারা এসে মোপা সেক্রেটারিকে ধরেছেন এবং ওখানে হট্টগোল হয়েছে, সচিবালয়ে বিভিন্ন সময়ই হয়েছে। এই ধরনের কোনো আমি হট্টগোলের কথাও অতটা জানি 25 বছর অনেক কর্মকর্তারাই এসেছিল, এখানে হট্টগোল হয়েছে জানি না, আমার জানা নাই। বাট আমি মনে করি আমাদের গভর্নমেন্ট, আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় তারা যথেষ্ট নিউট্রালিটি নিয়ে কাজ করে এবং সোফার এমন কোনো বিতর্কিত কোনো ডিসিশন নিয়ে নেয়, এমন কাউকে পাঠান নাই যেটা ম্যাসিভ কোনো বিতর্ক সৃষ্টি করেছে। জি, সম্প্রতি জাতীয় পার্টির একটি একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী তার সমাজে এসে বলেছিলেন যে যদি জাতীয় পার্টিকে যদি নির্বাচনে না রাখা হয় সরকার পড়ে যাবে। এটা নিয়ে আপনি ফেসবুকেও এটা লিখেছিলেন। এই ব্যাপারটা আসলে কিভাবে মূল্যায়ন করছেন? তার এই শামীম হায়দার পাটোয়ারীটা আসলে কে? আমি অত ভালো চিনি না। আমি একদিন দেখলাম যে জাতীয় পার্টির জাতীয় পার্টি গত 15 বছরে হাসিনার প্রত্যেকটা ইলেকশনের বৈধতা দেওয়ার মূল কারিগর ছিল জাতীয় পার্টি। জাতীয় পার্টির বিষয়ে পলিটিক্যাল পার্টিগুলোই ডিসিশন নেবে, বাট এবং তারা তা কী করবেন কি, বাট তারা যেটা তাদের ব্যাপারে যেটা সত্য সেটা আমি বলছি, তারা দোষর ছিলেন। জি, গত সরকারের অনেক নির্বাচনের বৈধতা দিয়েছে জাতীয় পার্টি, আপনি যেমনটি বলছিলেন। এইখানে অনেক জাতীয় পার্টির নেতারা দেখছে এখনো বাইরে রয়েছেন, তারা দোদণ্ড প্রতাপে তারা দাপিয়ে বেড়াচ্ছেন, নির্বাচনী বিভিন্ন সভা সমাবেশ করছেন। সেটা তো তার বিরুদ্ধে কোনো অভিযোগ যদি থাকে, যদি না থাকে তাহলে তো ওনারা থাকবেন, উনি তো একজন সিটিজেন অফ দ্য কান্ট্রি। কিন্তু সে তো ধরেন একাধিকবার তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেটা তার নামে যদি কোনো অভিযোগ থাকে যে উনি অন্যায় করেছেন, হ্যাঁ, কিন্তু উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের শাসনকে বৈধতা দেওয়া, আওয়ামী লীগের শাসনেরকে এক্সটেন্ড করা, সেগুলোর বৈধতা উনি দিয়েছেন। সেটার জন্য সামাজিকভাবে উনি সবাই তাদেরকে খারাপ বলছে, এইটুকু। কিন্তু সরকার পার্ট সেটা তো পুলিশ দেখবে বা এটা ইয়েরা দেখবে,
এবং তারা আসলে তাদের পলিটিক্যাল বাংলাদেশের পলিটিক্সে তাদের রোলটা কি হবে, এটা বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো। জাতীয় পার্টিকে কি নিয়ে কি এবার নির্বাচন হতে পারে, নাকি তাদেরকে বাদ দেওয়া হবে? কেউ কি তাদেরকে বাদ দিয়েছে? না, বাদ দেয়নি, কিন্তু এমন মানে তারা তো সংসার জায়গা থেকে এই ধরনের কথা বলছে, যেমনটি শামীম হায়দার বলেছিলেন যে জাতীয় পার্টিকে বাদ দিয়ে যদি নির্বাচন করা হয়, মানে তারাও তো একটা আশঙ্কা করছে তারা কি বাদ যেতে পারে। তাদেরকে বাদ দিয়ে ইলেকশন করলে সরকার হতে পারে, মানে এটা সরকারের আবার সাস্টেইন করবে না বা ভ্যালিড হবে না, এমন একটি আপনিও এটা শেয়ার দিয়েছিলেন। ও আমার মনে পড়েছে, ইনি একটা হাস্যকর একটা কথা বলেছেন। উনি যদি সবাইকে হাসাতে চান তাহলে তো আর আমরা তো না হাসলাম। উনি ফেসবুকে এটা দেখলাম অনেকে ফটো কাট করেছেন, তা আমিও এটা শেয়ার দিয়ে একটু এটা একটা বুঝেন তো, উনি সবাইকে হাসাতে চাচ্ছেন, ঠিক না? জাতীয় পার্টিও একটা পার্টি। নির্বাচনকে কেন্দ্র করে কোনো সহিংসতা বা অস্থিরতার কোনো খবর বা ঝুঁকি সরকার দেখছে কিনা? আমরা দেখছি না। আমরা মনে করি দেশে একটা সুন্দর ইলেকশন, এই ইলেকশন কমিশন এবং আমাদের ইন্টারিম গভর্নমেন্ট উপহার দিবে, এবং সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। এবং প্রতিদিনই কোথাও না কোথাও মিটিং হচ্ছে, প্রতিদিনই প্রস্তুতিমূলক সভা হচ্ছে, কি কি কাজ করলে কি কি হবে। প্লাস হচ্ছে যে নির্বাচনের প্রিপারেশনের অন্যান্য যে পোলিংয়ে রিটার্নিং অফিসার বা এগুলোর বা পোলিং অফিসার এগুলোর অ্যাপয়েন্টমেন্টের জন্য কাজ যথেষ্ট এগিয়ে গেছে। তারপরে তো গত বৃহস্পতিবার দেখলেন যে আরপিওতে কিছু চেঞ্জ এসছে, সে আরপিওতে চেঞ্জগুলো সবাই মোটামুটি বেশিরভাগ পার্টি ওয়েলকাম জানিয়েছেন। তো আমরা মনে করছি যে আমরা একটা ভালো ইলেকশন দেখব। অন্তর্বর্তীকালীন সরকার এমন কোনো উদাহরণ নিয়েছে, এমন কোনো ইনিশিয়েটিভ নিয়েছে কিনা যেটা সাধারণ নাগরিকের যে বিচার ব্যবস্থার প্রতি যে আস্থাহীনতা সেটা ফিরিয়ে আসবে, এমন কোনো? না, আপনি দেখেছেনই তো, আমরা গুম খুনের বিচার করছি। দেশে তো হাসিনার আমলের বিচারহীনতা ছিল, এত গুম হয়েছে, কোনো কেউ কি বিচারের সম্মুখীন হয়েছিল? এমন যে এক্সট্রা জুডিশিয়াল মার্ডার হয়েছিল, কেউ কি বিচারের সম্মুখীন হয়েছিল? আমরা তো এখানে যারাই এই সংস্থার সাথে জড়িত, আমরা সবাইকে তো বিচারের সম্মুখীন করছি, এবং এতে তো আস্থাটা তো বাড়ার কথা, এবং আস্থা বাড়ছে। জনগণের আস্থা আইন শৃঙ্খলা বাহিনী, আইনের প্রতি এবং কোর্টের প্রতি, দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা বাড়ছে। প্রশাসনিক সংস্কার নিয়ে সরকার অনেক কথা বলেছে, এখন পর্যন্ত আসলে এটা কতটুকু বাস্তবায়ন হচ্ছে বলে মনে করেন? এটা আমি মনে করি যে অনেক কিছুই তো আমরা করছি, অনেকগুলো জিনিস, যেমন ধরেন আপনি টেরু পান নাই কিন্তু কাজগুলো হয়ে গেছে। হ্যাঁ, আর একটা হচ্ছে যে আমরা যে সমস্ত ব্যুরোক্রেটিক চেঞ্জ এনেছে এই গভর্নমেন্ট, এই প্রত্যেকটা কাজই আমরা জানিয়েছি সবাইকে, এবং আমরা দেখেছি যে একটা ওয়েল অ্যাপ্রিসিয়েশন আছে। আমরা চাই বাংলাদেশের ব্যুরোক্রেসি যাতে নিউট্রালি পারফর্ম করতে পারে, তাকে দিয়ে যেন অন্যায় অবিচারের কাজ করা। আগে যে শেখ হাসিনার আমলে ইভেন সে প্রশাসনকে দিয়ে ইলেকশন রিগিং করিয়েছে, প্রশাসনকে দিয়ে অনেক ধরনের ক্রাইম বৈধতা দিয়েছে, অনেক ধরনের চুরি চামারি করেছে। সেই জায়গাটা তো আমরা চাই যে প্রশাসন নিউট্রাল থাকবে, পলিটিক্যাল পার্টি আসবে যাবে, কিন্তু প্রশাসন যাতে নিউট্রাল থাকে, এবং সেই লক্ষ্যে যেই ধরনের ব্যুরোক্রেসিতে যেই ধরনের অ্যামেন্ডমেন্ট, যেই সমস্ত চেঞ্জেস আনা দরকার, সেগুলো সবগুলোই আনা হয়েছে। অন্তর্বর্তী সরকার অনেকগুলো সংস্কার কমিশন করেছে, এর মধ্যে কিছু সংস্কার কমিশনের উদ্যোগ এখনও দৃশ্যমান হিসেবে আমরা দেখতে পাইনি। বিশেষ করে যদি পুলিশ সংস্কার কমিশনের কথা বলি, অনেক ভালো ভালো সুপারিশগুলো এসেছে কমিশন থেকে, কিন্তু পরবর্তীতে এই কমিশনের যে অগ্রগতি, মানে এইগুলো সুপারিশগুলো বাস্তবায়নের যে অগ্রগতি, সেখানে এসে বলা হচ্ছে যে এগুলো এখনই বাস্তবায়ন করা সম্ভব না, বা এগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে ভেটো আসছে। আমি যদি একটা ইন্ডিভিজুয়াল উদাহরণ দিই, তাহলে দেখা যাচ্ছে যে ট্রান্সপারেন্ট যে কাচের একটা ঘরের মধ্যে যে জিজ্ঞাসাবাদের কথা বলা হয়েছিল কমিশনে, সেটা পুলিশ অধিদপ্তর থেকে কিন্তু এটা ভেটো দেওয়া হয়েছে। তো এই ধরনের সিদ্ধান্তকে কিভাবে দেখছেন আসলে? না, অনেকগুলো চেঞ্জ অলরেডি এসছে। যেমন ধরেন একটা হচ্ছে যে আপনি যে ক্রাউড ম্যানেজমেন্ট, হ্যাঁ, ক্রাউড কন্ট্রোল করার যে আপনি দেখেন আমরা কিন্তু কোনো লেথাল উইপেন ইউজ হচ্ছে না। কোথাও দেখেছেন যে লেথাল উইপেন ইউজ হচ্ছে? না, এটা হয়নি। তাহলে ফলে তো কেউ লাইভ বুলেট কি ইউজ করছে? এত আপনি 300 দিনে 1600 উপরে আপনার প্রোটেস্ট হয়েছে। অনেক প্রোটেস্টই তো ভায়োলেন্ট প্রোটেস্ট ছিল, অনেকে অনেক ধরনের, এবং প্রচুর জনবল নিয়ে এসে তারা কেউ যমুনার সামনে এসে হাজির হয়েছেন, তারা সারা শহরে একটা ট্রাফিক জ্যাম সৃষ্টি করেছেন। তারপরে আমরা তো এটাকে নিয়মতান্ত্রিকভাবে ইউএনের যেটা প্রোটোকল,
সেই অনুযায়ী পুলিশ কাজ করে যে এই জিনিসগুলোকে ডিসপার্স করেছে। ফলে আপনি এইটা কি, এটা একটা ভাইটাল চেঞ্জ বাংলাদেশের যে স্ট্রিট প্রোটেস্ট ম্যানেজমেন্টের, এটা একটা ভাইটাল একটা রিফর্ম। এই রিফর্মটা তো হয়েছে, এরকম অনেকগুলো রিফর্ম হয়েছে। আমরা অনেকগুলো এই রিফর্ম অলরেডি সবাইকে জানিয়েছি, আর সামনেও আমরা যখন আরও সামনের দিনগুলোতে আরও জানাবো। যে নির্বাচনে প্রতীক নিয়ে বিশেষ করে রাজনৈতিক দলে আমরা যদি ইন্ডিভিজুয়াল বলি, এনসিপির রাজনৈতিক প্রতীক শাপলা নিয়ে একটি বিতর্ক রয়েছে। বিতর্ক বলতে যে একটি কানাঘোষা এখনও চলছে, তারা এই শাপলাটা পাবে কি পাবে না, এবং বিভিন্ন রাজনৈতিক দলের দাবি রয়েছে যে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে, আবার কেউ কোনো রাজনৈতিক দল পেয়ার পদ্ধতি চাচ্ছে না। এই সব কিছু মিলে একটা মতভেদ রয়েছে, একটু ছোটোখাটো মতভেদ রয়েছে। এইগুলোকে একত্রিত করতে সরকার আসলে কীভাবে? রাজনৈতিক দল থাকলে মতভেদ থাকবে, তাহলে তো আমরা সবাই এক পার্টি করতো, তাহলে সবাই ওই কমিউনিস্ট পার্টি অফ সোভিয়েত ইউনিয়নই করতো, ঠিক না? তো ওইভাবে তো রাজনৈতিক দল থাকলে বিভিন্ন রকমের মত পথের অবস্থান থাকবে। তো সেই জায়গায় আমরা মনে করি এটা এমন কোনো ইস্যু না। কিছু কিছু জায়গায় মতভেদ দূর করার জন্য চেষ্টা করা হচ্ছে, কিছু কিছু জায়গায় এটা এইভাবেই থাকছে, কিছু করার নাই। বাট সবাই তো চাচ্ছেন ইলেকশনের দিকে তো ফোকাসড। এখন যারা যেইভাবে ইলেকশন করে যেভাবে আসতে পারেন, তারা তাদের মতকে সেভাবে প্রাধান্য দিবেন, জনগণ সেভাবে বেছে নেবে। একটা ডেমোক্রেসিতে যারা অনেক বেশি ভোট পাবেন তারা গভর্ন করবেন, তারা তাদের যে মতামতকে সেখানে প্রাধান্য দিবেন। আমরা এটার মধ্যে দোষের কিছু দেখছি না, কারণ এই যেই আলোচনাগুলো হচ্ছে সেগুলো তো আর ইলেকশন ডিলে করার কোনো আলোচনা না, বা ইলেকশন বানচালের কোনো আলোচনা। এগুলো পদ্ধতিগত তো একটা সমস্যা, হেলদি ডিবেট হচ্ছে। এবং তার আগে এনসিসি মানে ন্যাশনাল কনসেনসাস কমিশন সবার সাথে তো বসছেও, এবং এই যে তারা যে জুলাই চার্টারটা করছে সেটা করলো, সেটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে সেটা নিয়েও বলছে। এটা নিয়েও আপনি দেখবেন যে অনেক মতভেদ আসছে, এই পার্টি এই কথা বলছেন, আর একটা পার্টি এটা বলছেন। তো এগুলো কতটা মিনিমাইজ করা যায় এবং কতটা এটা একটা সবাইকে একই জায়গায় রেখে কিভাবে ইলেকশনটা করা যায় সেটাই আমরা দেখছি, এবং ইলেকশন ঠিক টাইম মতো হবে, সবাই সেটাই চাচ্ছেন। বাংলাদেশি যে পাসপোর্টধারী যারা রয়েছেন, এখন বর্তমানে দেখা যাচ্ছে অনেক ছোট ছোট দেশগুলো বাংলাদেশকে ভিসা দিচ্ছে না, এবং বিশেষ করে যদি ইন্ডিভিজুয়াল বলি যে মিশর, থাইল্যান্ড, ইথিওপিয়ার মতো দেশগুলো বাংলাদেশকে এখন ভিসা দিতে অনেক অনাগ্রহ প্রকাশ করছে, অনেক দেশে অনারেবল বন্ধ হচ্ছে। তো এই ব্যাপার নিয়ে আসলে সরকারের অবস্থান কি, এবং এটা কি এই গভর্নমেন্টের আমলে হয়েছে না আগের গভর্নমেন্টের আমলেই? কিন্তু বিভিন্ন প্রতিবেদনে দেখা যাচ্ছে এই সময়টা বিভিন্ন প্রতিবেদন আপনি নিজে কি ইনভেস্টিগেট করে পেয়েছেন? আমি তো নিজে সরাসরি দেশের বাইরে, এটা আপনার তো, তাহলে আপনি নিজে ইনভেস্টিগেট করে দেখেন এটা কোন সময়ের ঘটনা, এটা কি এই গভর্নমেন্টের সময়ের ঘটনা কি আগের ঘটনা, বা এই সময়ে ঘটলে এটা কি শুধুমাত্র বাংলাদেশের জন্য করছে নাকি সারা পৃথিবীর সমস্ত দেশের জন্য করছে, সেই নিউজটা আপনাদের দেখতে হবে। কিছুদিন আগে শ্রীলঙ্কাতে এটা কম হয়েছে, অনেকে বলেছেন আমাদেরকে এটা ওরা অনারাইবলে ভিসাটা বাদ দিয়েছে, কিন্তু পরে যখন আপনি ভালো মতো দেখেন দেখবেন যে সে আশেপাশের সমস্ত দেশের জন্য এটা করেছে। তো আপনি আমাকে বাংলাদেশকে আপনি সিঙ্গেল আউট করছেন কিনা? এটা অনেকটা ওই যে শেখ হাসিনার যারা দোসর তারা এই কাজগুলো করতো। এই সমস্যা থেকে আসলে বাংলাদেশ উত্তরণের জন্য আমরা আমাদের যে পরিমাণ ডিপ্লোম্যাটিক এফোর্টস দেওয়া দরকার সেই এফোর্টটা দেওয়া হচ্ছে, এটা ওদের তাদের নোটিশে আনা হচ্ছে, আমরা আমাদের চেষ্টাটা করছি। ওইখানে আমাদের যে এম্বাসিগুলো আছে তারাও খুব প্রোঅ্যাক্টিভ রোল নিচ্ছে। আশা করা যায় যে আমরা একটা বেটার রেজাল্ট পাবো সামনে। যে নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আপনি তো এর আগেও একাধিক সাক্ষাৎকারে বলেছেন এবার নির্বাচনে তো সেনাবাহিনীর সংখ্যা প্রচুর পরিমাণে মানে দ্বিগুণ বাড়ানো হবে। এক্ষেত্রে পুলিশের ভূমিকাটা তো খুব গুরুত্বপূর্ণ। তো পুলিশকে পুরোপুরি মানে তাদেরকে সংস্কার করা গিয়েছে কিনা, পুলিশকে পুরোপুরি ফিট করা গিয়ে হয়েছে কিনা, এবং আপনার কি মনে হয়? আমাদের তো মনে হচ্ছে যে এই মাঝামাঝি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। এরপর আরও যদি একটু করা যেত। আমরা মনে করি পুলিশ খুব ভালো রোল প্লে করছে। পুলিশের মানে আপনি যদি ক্রাইমস এর স্ট্যাটিস্টিক্স দেখেন, স্ট্যাটিস্টিক্স মানে খুব ক্লিয়ারলি বলছে যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক স্ট্যাবল আছে এবং বেটার আছে। এটা মানে কোনো সন্দেহের অবকাশ নেই। মানে এই গত 15 মাসের ক্রাইম স্ট্যাটিস্টিক্স আমরা সবার কাছে শেয়ার করেছি, দেখেন, এবং স্পষ্ট দেখা যাচ্ছে যে গত বছরগুলোর মতোই এই ক্রাইমের ধরনগুলো আছে। এমন না যে এইখানে একটা ক্যাওটিক একটা সিচুয়েশন, এটাকে সামনে রেখে অনেকে ক্যাশ ইন করছেন, অনেকে ক্রাইম বেশি করছেন, সেগুলো তো না। তো ফলে আমরা এবং পুলিশ তার কাজটা খুব ভালোভাবেই করছে।
আমরা পুলিশের কাজটাকে আমরা মনে করি আরও বেটার কিভাবে করা যায় সেটা নিয়ে প্রতিদিনই প্রায় প্রতি সময় এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। তারা তাদের কাজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করছে এবং তারা যথেষ্ট কনফিডেন্ট যে খুব ভালো একটা ইলেকশন যে দেশ ও জাতিকে উপহার দিতে পারবে সবাই মিলে। এটা ইন্টারিম গভর্নমেন্ট বলেন, বাংলাদেশের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সিকিউরিটি এজেন্সিগুলো বলেন, তারপরে ইলেকশন কমিশন, সবাই একটা ভালো। বিভিন্ন সময় আমরা দেখেছি যে নির্বাচনে শক্তিশালী বিভিন্ন দেশগুলো নির্বাচনের প্রভাব বিস্তার করার চেষ্টা করে এবং কোন সরকার মানে কারা সরকারে আসবে বা আসবে না এমন একটি প্রভাবের কথা শোনা যায়। তো এই ব্যাপারে সরকার কি মনে করছে যে এবার নির্বাচনে এমন একটি প্রভাবের এই কথা আসতে পারে, বা যদিও আসে সেক্ষেত্রে সরকার কি ধরনের ভূমিকা? আমরা এরকম কিছু দেখছি না। নির্বাচনকালীন সরকার আসলে কি আজকে এই গতকালও বিভিন্ন সময় কথা হয়েছে যে নির্বাচনকালীন যে সরকারটা থাকবে সেখানে কি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের যে বর্তমান উপদেষ্টারা যারা রয়েছে তারাই থাকবে, নাকি কোনো সংযোজন বিয়োজন আসতে পারে? আমরা সংযোজন বিয়োজনের কথা আমি জানি না সোফার, আমি বিষয়ে তেমন আমাকে আমি যেটা জানি যে এই গভর্নমেন্টের এই উপদেষ্টা পরিষদই থাকবেন, আর যদি সামনে সংযোজন বিয়োজন হয় তখন আপনারা জানবেন। বাট সোফার এখন পর্যন্ত আমি এতটুকুই জানি যে এনারাই আছেন, এনারাই একটা ভালো ইলেকশন জাতিকে উপহার দিবেন। জি, ডয়েচে ভেলেকে বিজিএমের সাবেক পরিচালক মহিউদ্দিন গতকাল বলেছেন যে বিদেশের ক্রেতারা মূলত আগামী নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমাদের বিদেশি বায়াররা এই 14 মাসের নতুন কোনো বিনিয়োগ দেশে আসেনি, বরং অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, চাকরি হারিয়েছেন বহু শ্রমিক। তার এই মন্তব্যকে আসলে কীভাবে মূল্যায়ন করবেন? উনি কিছু ওনার যে পড়ালেখা খুব কম, হ্যাঁ, সেটা উনি প্রমাণ করেছেন। 1 টাকাও বিনিয়োগ আনেন নাই, উনি কোথা থেকে স্ট্যাটিস্টিক্স পেয়েছেন? বিনিয়োগ যে হয়নি উনি কোথা থেকে স্ট্যাটিস্টিক্স পেয়েছেন? উনি কি ওনার কি পলিটিক্যাল অ্যাম্বিশন আছে কিনা আমি জানি না। উনি যদি উনি বিডার কোনো স্ট্যাটিস্টিক্স দেখাতে পারেন? আপনি আজকে কালকে যে বিডাকে ফোন দেন যে 14 মাসে আমাদের কয় ডলার এসছে, আর আসে নাই। আমরা তো দেখাচ্ছি যে এই প্রথম 6 মাসে গত বছরের তুলনায় 61%, ও গত বছরের 6 মাসে প্রথম 6 মাসের তুলনায় 61% বেশি বিনিয়োগ এসেছে। তো এটা কি এমনি এমনি এসলো? আমরা কি তাহলে মিথ্যা কথা বলছি? এটা গভর্নমেন্ট কি মিথ্যা কথা বলতে পারে? না, তা আপনি এসে তো যাচাই করবেন। আমরা তো সারা জীবন থাকবো না, আপনি এসে যাচাই করবেন না, তখন ধরবেন যে না প্রেস সেক্রেটারি বা বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান মিথ্যা কথা বলেছিলেন। তারা কি সবাই মিথ্যা কথা বলছেন? তো উনি যেটা বলছেন এগুলো হলো মুখরোচক। একজন এসে একজন বলল, আমি মুখরোচক একটা কথা বলে ফেললাম, লক্ষ লক্ষ লোক চাকরি হারাচ্ছেন। কই নমুনাটা কোথায়? আপনি আমাকে দেখান। আমরা তো মনে করি গত 14 মাসে আরও বেশি লোক চাকরি পেয়েছে। চাকরি যদি বেশি না পাবে তাহলে এক্সপোর্ট বাড়বে কেন? আপনার প্রথম এই অর্থ বছরে আপনার কত এক্সপোর্ট বেড়েছে? প্রায় 9%-এর মতো এক্সপোর্ট বেড়েছে। তো এই 9% এক্সপোর্টকে বাড়াতে আপনি কি এমনি মেশিন এসে কাজ করে গেছে? এক্সট্রা লোক লাগে নাই? অবশ্যই। তাহলে এই এমপ্লয়মেন্টটা কোথা থেকে হলো? বাংলাদেশের এখান থেকেই তো হয়েছে। তো উনি একটা যেটা বলেন একটা হাস্যকর একটা বক্তব্য, আমি এটা পড়েছি, আমার কাছে সত্যিকার অর্থে উনি তো একটা রেসপন্সিবল জায়গায় ছিলেন। এটা বুঝেন যে বিজিএমইতে কী ধরনের লিডারশিপ ছিল আগে। জনগণ যে নতুন রাষ্ট্রের আশা করেছে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা কতটা পূরণ করতে পেরেছে বলে মনে করেন? আমি মনে করি যে এই গভর্নমেন্টের মূল সাকসেসটা হচ্ছে তারা এই দেশে একটা বিপ্লবোত্তর দেশে পিস অ্যান্ড স্ট্যাবিলিটিটা ঠিক রাখা। এটা খুবই এসেনশিয়াল ছিল। যে কোনো দেশে বিপ্লবের পরে যে ক্যাওস আসে, এক ধরনের ইনস্টেবিলিটি অনেকে ক্রিয়েট করা যায়, সেই জায়গায় এই গভর্নমেন্ট দেশে একটা শান্তি এবং স্ট্যাবিলিটি রেখেছে। এবং আমি মনে করি যে বাংলাদেশে এই গভর্নমেন্ট যা করেছে সামনের দিনগুলোতে তার আরও ভালো মূল্যায়ন হবে। এবং আপনি এছাড়া এই গভর্নমেন্টের আরও বড় যদি অ্যাচিভমেন্ট দেখেন, একটা ভয়ানক রকমের একটা ভূমিকম্প বিধ্বস্ত একটা ইকোনমিকে সে আবার সুস্থ করে আবার একটা ট্রেনকে লাইনচ্যুত ছিল লাইনে নিয়ে এসছে এবং গ্রোথ হচ্ছে। আপনি যদি ওয়ার্ল্ড ব্যাংকের কিছুদিন আগে আপনি দেখেন স্ট্যাটিস্টিক্স দেখেন, ওয়ার্ল্ড ব্যাংক যেটা যেই রিপোর্টটা দিল, তারা বলছে যে গত বছর পর্যন্ত, গত অর্থ বছর এই যে জুন পর্যন্ত দেশের পোভার্টি সিচুয়েশন খারাপ হচ্ছিল, বাট এই বছরে এরা বলছে যে পোভার্টি সিচুয়েশন আরও ভালো হচ্ছে এবং পোভার্টি ডিক্লাইন হয়ে, এবং ওরা বলছে যে আগামী বছর এটা আগামী বছর জুনে এটা এসে 19.1%-এ আসবে।
আপনি যদি ওদের স্ট্যাটিস্টিক্সটা দেখেন নেই, তাহলে এটা তো বোঝা যাচ্ছে যে না আমরা উই আর অন দ্য রাইট ট্র্যাক। মানে আপনি ব্যাংকিং সেক্টরে হেলথ ভালো হচ্ছে, আজকে না কালকে কোথায় দেখলাম যে ব্যাংকগুলোর প্রফিট দেখেন, তারা ভালো প্রফিট করছে। তারপরে মার্কেটে এক্সচেঞ্জ রেটে স্ট্যাবিলিটি এসছে, যে স্ট্যাবিলিটিটা ছিল না। আপনি দেখেন এখন একটা ডলার টাকার রেটটা 121-122 টাকার মধ্যে আছে, এটা আর খুব হেরফের হচ্ছে না, আমাদের রিজার্ভ বাড়ছে, ইকোনমি একটা ভালো একটা রিকভারিতে আছে। এছাড়া আপনি যদি আরও দেখেন এই গভর্নমেন্ট নতুন ফরেন পলিসি উপহার দিয়েছে। আমরা আগের একটা দেশের কাছে আমাদের ফরেন পলিসিটাকে বর্গা দিয়ে দিয়েছিলাম, সেই জায়গায় নাই এখন। 15 বছরে যে অপশাসনের যেই ধরনের গুম খুন যেগুলো এবং জুলাই আগস্টে যে মার্ডার হয়েছে, সেটার আমরা একটা জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির জায়গা তৈরি করেছি। কোর্টগুলো এটা নিয়ে সিরিয়াসলি ইনভেস্টিগেট অর্ডার দিয়েছে, চার্জ হচ্ছে, ট্রায়াল হচ্ছে। এটার একটা আমরা বলবো যে এই যে, এবং দেখেন হিউম্যান রাইটসের অবস্থা অভূতপূর্ব উন্নতি হয়েছে। একটা লোক গুম হয় নাই, একটা লোক স্টেজড এক্সট্রা জুডিশিয়াল মার্ডারের ভিকটিম হন নাই। আমরা তো দেখছি যে মানে র্যাপিড উন্নতি হয়েছে। অন্যান্য যদি দেখেন, আমরা দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসছে এবং গণতন্ত্রের জন্য আমরা এখন রেডি। সিপিজে সহ প্রায় 6টি সংগঠন আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছে। এই চিঠিটাকে কোনো ইঙ্গিত মনে করছেন কিনা, বা আসলে সরকার এটাকে কিভাবে দেখছে? আমরা ওনাদের অবজারভেশন দিয়েছেন, আমরা দেখেছি। হ্যাঁ, ওনারা যেগুলো করেছেন, এই হিউম্যান রাইটস, যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন তাদের এগুলো নিয়মিত, এটা একটা রুটিন ওয়ার্ক, ওনারা এগুলো করে যান। হ্যাঁ, আপনি যারাই হিউম্যান রাইটস করেন, আপনি যদি লোকালও হিউম্যান রাইটস করেন না, আপনি দেখবেন যে রুটিন কিছু চিঠি আপনার দিতে হয়, রুটিন কিছু স্টেটমেন্ট দিতে হয়। তো আমাদের এখানে কোনো কমেন্ট নাই, ওনারা বলেছেন, আমরা শুনছি। এই জি, সর্বশেষ প্রশ্ন একটু জানতে চাচ্ছিলাম যে ভবিষ্যৎ বাংলাদেশকে আসলে বাংলাদেশে কেমন রাষ্ট্র ব্যবস্থা দেখতে চান, আর যেমনটা দেখতে চান এমন নকশা কি আসলে এই সরকার করছে কিনা? অবশ্যই আমরা তো সেই বাংলাদেশের দিকেই তো, বাংলাদেশের একটা যে নতুন যে বাংলাদেশ আমরা গড়ব, তার একটা ভিত্তিপ্রস্তর গত 15 মাসে তৈরি হচ্ছে। আমরা দেখেন হিউম্যান রাইটসের আমরা ইমপ্রুভমেন্ট করেছি, দেশে গুম তারপরে এক্সট্রা জুডিশিয়াল মার্ডার নাই, দেশে আপনার আইন শৃঙ্খলা বাহিনীগুলো তারা লিগালি কাজ করছে, লয়ের বাউন্ডারিতে কাজ করছে, এর বাইরে তারা এমন করছে এক্সট্রা জুডিশিয়াল কোনো কাজ করছে না। দেশে নতুন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট হচ্ছে। আমরা কোন কী বিষয়ে আমাদের ডেমোক্রেসি কেন ফ্লারিশ করতে পারে নাই, ভালো একটা অবস্থানে যেতে পারে নাই, কেন দেশে একটা হাসিনার মতো মনস্টার তৈরি হলো, সেই জায়গাগুলোর থেকে আমরা উত্তরণের জন্য জুলাই চার্টার হয়েছে। তারপরে হচ্ছে জুলাইয়ের যে আন্দোলনের যে পুরো যেই অ্যাসপিরেশন ছিল, তাকে ধারণ করে জুলাই ডিক্লারেশন হয়েছে। প্রত্যেকটা বিষয়ে আপনি দেখেন আমরা বিল্ডিং ব্লকগুলো তৈরি হয়েছে। এখন সামনের গভর্নমেন্টগুলো এই কাজটাকে আরও এগিয়ে নেবে। আমরা মনে করি নতুন বাংলাদেশের কাজ সর্বত্রই হচ্ছে এবং এটা সামনে এই কাজগুলো আরও এক্সিলারেট হবে। জি, আমাদেরকে ঢাকা পোস্টকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।